দর্শক, আপনাদের অনেকেই হয়তো সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও দেখে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। অনেকে ইতিমধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আবার অনেকে আন্দোলনে নামার বা আন্দোলনের ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জুলাই বিপ্লবে যারা সত্যিকার অর্থে মাঠে ছিলেন, যারা আহত হয়েছেন বা যারা তাদের পরিবারের সদস্য হারিয়েছেন, কিংবা যারা কোনো না কোনোভাবে নিজেদের সম্পৃক্ত করেছেন, এই ভিডিও দেখে তাদের সংক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু তার আগে কয়েকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিব না, বিষয়গুলো জানার পর সিদ্ধান্ত একান্তই আপনার। পাত্র আলাদা হলেও পাত্রী হিসেবে আসিফ নজরুল সবখানে ফিট। কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান। আসিফ নজরুল স্যার, তুমি আসলে কার? ভিডিওর মূল থিম হচ্ছে ডক্টর আসিফ নজরুল হানি ট্র্যাপের ফাঁদে পড়েছেন, অর্থাৎ নারীর যৌনতার ফাঁদে পড়ে তিনি জিম্মি হয়ে পড়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রর কাছে। এক্ষেত্রে সাংবাদিক ইলিয়াস দুটি চরিত্র সামনে এনেছেন, যার একটি হলো শামসুদ্দিন মাসুম এবং অন্যটি হলো উম্মে সরাবত তহুরা। তুমি হাস্যকর নয়। আপনি কি জানেন আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারীকে? আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারী হচ্ছেন শামসুদ্দিন মাসুম, যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মূল হোতা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ব্যক্তিগত সহকারী। আপনার কাছে নিশ্চয়ই অবাক লাগছে যে খায়রুল হকের কারণে বাংলাদেশের সব সংকটের সূচনা তার পিএস কিভাবে আসিফ নজরুলের পিএস হয়। শুধু পিএস নয়, আইন মন্ত্রণালয়ের সব কলকাঠি নাড়ছেন শামসুদ্দিন মাসুম। আসিফ নজরুলকে ভাঙিয়ে মাসুম এরই মধ্যে শুরু করেছেন ব্যাপক চাঁদাবাজি। মাসুমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রেবেকা মোহাম্মদ মিমি নামে এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে গর্ভে সন্তান দিয়ে ছুড়ে ফেলার। মাসুম যাই করুক, আসিফ নজরুলের আসলে কিছু করার নেই, কারণ তিনি মাসুমের কাছে জিম্মি। আসিফ নজরুল কেন মাসুমের কাছে জিম্মি সেটা বের করতে পারলেই আজকের পুরো অনুসন্ধানের মূল রহস্য বেরিয়ে আসবে। শামসুদ্দিন মাসুম আসিফ নজরুলের ঘনিষ্ঠ হবার আগে আইন মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা উম্মে সরাবত তহুরাকে আসিফ নজরুলের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু উম্মে তহুরা যে শামসুদ্দিন মাসুমের পেট পার্টনার সেটা আসিফ নজরুল একেবারেই জানতেন না। যতদিনে জেনেছেন ততদিনে আসিফ নজরুলের গোপন ভিডিও তহুরার হাতে। সেই ভিডিওর ভয় দেখিয়ে আসিফ নজরুলের পিএস এর চেয়ারে বসানো হয়েছে শামসুদ্দিন মাসুমকে। আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুলের চেয়ার বড় হলেও ক্ষমতায় মাসুম আর তহুরা সবার চেয়ে উপরে, আর তাদেরকে দিয়ে প্রথম আলো আওয়ামীপন্থী কর্মকর্তাদেরকে গুরুত্বপূর্ণ সব পদে। প্রথমেই আসি মাসুম ও সরাবান তহুরার সম্পর্কের বিষয়ে। সাংবাদিক ইলিয়াস তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ দিতে গিয়ে বিশ্ব মিডিয়া নামে একটি সংবাদপত্রের একটি নিউজের উদ্ধৃতি দিয়েছেন। সাপ্তাহিক ওই পত্রিকাটির ওয়েবসাইট ভিজিট করার সময় 11 ডিসেম্বর রাত 3:17 বেশ কয়েকটি নিউজ তাদের হোম পেজে পাওয়া যায়, যার সর্বশেষ নিউজটি আপলোড করা হয়েছে একদিন আগে, আর বাকি নিউজগুলো ন্যূনতম 3 থেকে 5 দিন বা 1 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে। সাপ্তাহিক পত্রিকা বিবেচনায় অনেকের কাছে এই বিষয়টি গ্রহণযোগ্য মনে হতে পারে, তবে সংবাদপত্রের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদের কাছে এই বিষয়টি মোটেই স্বাভাবিক নয়। এবার যেই পত্রিকার ছবিটি প্রতিবেদনে দেখানো হয়েছে সেদিকে নজর দেই। 3 নভেম্বর প্রকাশিত ওই পত্রিকাটির লিড নিউজটি ঢাকা পোস্টের একটি সংবাদের সঙ্গে দাড়ি কমা সহ মিলে যায়। যেই পত্রিকার লিড নিউজ অন্য একটি পত্রিকার একটি প্রতিবেদনের সঙ্গে দাড়ি কমা সহ মিলে যায়, সেই পত্রিকার বাকি সংবাদগুলো কতটুকু বস্তুনিষ্ঠ বা গ্রহণযোগ্য হবে তা সহজেই অনুমান করা যায়। এছাড়া 3 নভেম্বরের ওই পত্রিকা জুড়ে কোনো প্রতিবেদকের নাম নেই, সবগুলোই নিজস্ব প্রতিবেদক, ডেস্ক রিপোর্ট, আমাদের সংবাদদাতা বা এই টাইপের বাইলাইন ব্যবহার করা হয়েছে, যা মোটেই স্বাভাবিক বিষয় না। পৃথিবীর ইতিহাসে হয়তো এমন কোনো পত্রিকা নেই যার পুরো পত্রিকা জুড়ে কোনো প্রতিবেদকের নাম পাওয়া যায় না। আপনারা যারা পত্রপত্রিকা পড়েন তারা এই বিষয়টি অত্যন্ত ভালোভাবেই বুঝতে পারবেন। পত্রিকাটির বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য 8 ডিসেম্বর প্রকাশিত তাদের সর্বশেষ সংখ্যাটির দিকে নজর দেই। পুরো পত্রিকা জুড়ে নিজস্ব প্রতিবেদক, আমাদের প্রতিবেদক, নিজস্ব সংবাদদাতা বা এই টাইপের বাইলাইন ছাড়াও একজন প্রতিবেদকের নাম পাওয়া যায়। তিনি হচ্ছেন জাহাঙ্গীর আলম খান, এবং আশ্চর্যজনকভাবে তার নামে পাশাপাশি 2টি সংবাদ ছাপা হয়েছে। পুরো পত্রিকা জুড়ে আর কোনো প্রতিবেদকের নাম দেখা যায়নি। এছাড়া তাদের সব সংখ্যাতেই একটি বিষয় বেশ কমন, ব্যক্তির নাম ধরে দুর্নীতির খবর। ফরমাইশি খবর আর এমন ব্যক্তি বিশেষের নামে পেইড দুর্নীতির খবর দিয়ে ঢাকা শহরে যে কত ডজন পত্রিকা চলে তা সচেতন নাগরিকদের কাছে অজানা নয়। এখন এমন একটি পত্রিকার সংবাদের উদ্ধৃতি দিয়ে যদি 2 জন পদস্থ সরকারি কর্মকর্তার মধ্যে শারীরিক সম্পর্ক থাকার দাবি তোলা হয়, এই দাবি বিশ্বাস করবেন কি করবেন না সেই বিবেচনা আপনাদের উপর ছেড়ে দিলাম। এর পরের অংশটুকু আরো ভয়াবহ। সরাবান তহুরার সঙ্গে যে আসিফ নজরুলের শারীরিক বা অন্য কোনো ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সে বিষয়ে সাংবাদিক ইলিয়াস
কোনো প্রমাণ দেওয়ারই প্রয়োজন মনে করেননি। অর্থাৎ এখানে তার মুখের কথাই সবচেয়ে বড় প্রমাণ। এবং তারও পরে আসে সরাবান তহুরার বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ট হওয়ার বিষয়টি, এবং এটিও কোনো প্রমাণবিহীনভাবে। অর্থাৎ বিখ্যাত এই অনুসন্ধানী সাংবাদিক প্রথমে সরকারি দুই কর্মকর্তার মধ্যে শারীরিক বা ঘনিষ্ঠ সম্পর্ক প্রমাণের জন্য ভুইফোড় একটি পত্রিকার সংবাদের উদ্ধৃতি দিলেন। এরপরে তিনি কোনো প্রমাণ ছাড়াই ওই নারী কর্মকর্তার সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের শারীরিক সম্পর্ক বা ঘনিষ্ঠতা স্থাপন করালেন। এরপর ওই নারী কর্মকর্তাকে র এজেন্ট বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করালেন। অনুসন্ধানে সাংবাদিকতা নামের কি দারুণ অপচয়। প্রফেসর আসিফ নজরুল গত এক দশক ধরে অত্যন্ত সাহসিকতার সঙ্গে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলে গেছেন, মিছিল মিটিংয়ে সামিল থেকেছেন, নেতৃত্ব দিয়েছেন সরকার বিরোধী বিভিন্ন অনুষ্ঠানে। তিনি যদি কথা না বলে মুখ বন্ধ রাখতেন এবং শেখ হাসিনার থেকে বিনিময়ে কিছু চাইতেন, নিঃসন্দেহে তার চেয়ে অনেক বেশি কিছুই আদায় করে নিতে পারতেন। এরপর আসা যাক জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার বিষয়ে। বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভিডিওতে দাবি করেছেন যে জুলাই বিপ্লবে আহত কোনো ব্যক্তিকে এখন পর্যন্ত বিদেশ পাঠানো হয়নি। ভয়ঙ্কর বিষয় হলো যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আসিফ নজরুল উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন সেই ছাত্রদের কতজন জুলাই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তাদের সংখ্যাও এখন পর্যন্ত সঠিকভাবে গণনা করা হয়নি। যারা আহত হয়েছিল তাদেরও খোঁজ নিচ্ছে না সরকার। উন্নত চিকিৎসার অভাবে আহত অনেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অথচ আগস্টেই বলা হয়েছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। বাস্তবে এখন পর্যন্ত একজনকেও বিদেশে পাঠানো হয়নি উন্নত চিকিৎসার জন্য। ইতিমধ্যে অনেকেই ফেসবুকে তার এই দাবির প্রতিবাদ জানিয়েছেন। আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অনেকেই বলেছেন পরিস্থিতি বিবেচনায় অনেককেই বিদেশে উচ্চ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সম্পর্কে বলা হয়েছে তিনি জুলাই বিপ্লবের সঙ্গে বা এর আগে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কোনো ভূমিকা রাখেননি। বর্তমান সরকারের প্রথম আলো চক্রের আরেক গুরুত্বপূর্ণ সদস্য প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ৫ আগস্টের আগে কখনো শফিকুলের নাম কেউ শুনেছেন কিনা তার সন্দেহ আছে। তারপরেও ১৫ বছর হাসিনার বিরুদ্ধে চুপ থাকা শফিকুল হঠাৎ করেই রং পাল্টে হয়ে গেলেন বিদ্রোহী সাংবাদিক। কিন্তু প্রকৃতপক্ষে এএফপির ব্যুরো চিফ হিসেবে শফিকুল আলম সর্বপ্রথম সাংবাদিক যিনি শেখ হাসিনার পালানোর সংবাদ সর্বপ্রথম প্রচার করেন। পরে তাকে উদ্ধৃত করে দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর প্রচার করে। যদি কোনোভাবে তার এই সংবাদ ভুল প্রমাণিত হতো, তার আয়নাঘরে যাওয়া পুরোপুরি কনফার্ম ছিল। আন্দোলনের সময় গোটা দেশ জুড়ে যখন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল, বাংলাদেশ বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল, তখন শফিকুল আলম হয়ে উঠেছিলেন গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সেতু বন্ধন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা হওয়ার কারণে এএফপির ঢাকা অফিসে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা হয়েছিল। তিনি একমাত্র সাংবাদিক যিনি শেখ হাসিনা বাহিনীর বর্বরতা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট করেছেন, যা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে এবং চাপ এসেছে আন্তর্জাতিক মহল থেকে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন এপির জুলহাস আলম বা রয়টার্সের রুমা পাল গত এক দশক ধরে যখন শেখ হাসিনা সরকারের পক্ষে বিভিন্ন রিপোর্ট করেছিল বা শেখ হাসিনা সরকারের বিপক্ষে রিপোর্ট করা থেকে বিরত থেকেছিল, এএফপির শফিকুল আলম তার লেখনীর মাধ্যমে বাংলাদেশের জনগণের উপর চলা অত্যাচার ও নিপীড়নের গল্প গোটা বিশ্বকে জানিয়েছেন। দর্শক, এই যখন বাস্তবতা, তখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। কোনটা বিশ্বাস করবেন এবং কোনটা এড়িয়ে যাবেন তা নির্ভর করছে আপনারা কতটুকু সচেতন তার উপর। আমাদের সচেতন থাকা দরকার যেন অবিস্মরণীয় এই আন্দোলন বেহাত না হয়ে যায়। একই সঙ্গে সচেতন থাকা দরকার বন্ধু সেজে কেউ যেন আমাদেরকে বিপথে চালিত করতে না পারে।